Thanks for watching, my dear. Like, share and subscribe. আচ্ছা, তো এখন প্রথম কথা হলো যে আমরা আজকে তাহলে পড়বো কি। আমরা আজকে মূলত যে টপিকটা নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যালকুলাস। ওকে, ক্যালকুলাস। ক্যালকুলাসটা আমরা যতটুকু আমাদের বেসিক দরকার ততটুকু আমরা আগে কাভার করব। কাভার করার পরে তারপর আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের ভেতরে যাবতীয় কঠিন সহজ যত কিছু আছে আমরা সব কিছুই মোটামুটি দেখতে পারবো। আচ্ছা, তো ক্যালকুলাসের আবিষ্কর্তাকে এবং এটা কি জিনিস এই ব্যাপারটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এবং আজকে এবং আগামী দিনের যে ক্লাসটা, এই দুইটা ক্লাস মূলত ক্যালকুলাসের উপর ভিত্তি করে আমরা মূলত করব। আচ্ছা, তো ক্যালকুলাসের মূল আবিষ্কর্তা তুমি বইতে যদি পড়ো তাহলে দেখবার নাম লেখা আছে হচ্ছে নিউটন। বাট অ্যাকচুয়ালি এই ক্যালকুলাস ইনভেনশনের পেছনে বা আবিষ্কারের পেছনে দুইজন মানুষের ভূমিকা আছে। সেই দুজন মানুষ কারা কারা জানো? আমাদের নিউটন সাহেব তো আছেনই, এবং নিউটন আর আরেকজন সায়েন্টিস্টের নাম হচ্ছে লিবনিজ। এই দুইজন সায়েন্টিস্ট সমানভাবে আসলে ক্যালকুলাস ইনভেন্ট করার জন্য দায়ী। এরা আসলে সমকালীন সায়েন্টিস্ট, এদের জন্ম অলমোস্ট একই সময়ে হয়। একই সময় মানে দেখা হলো একজনের 60, একজনের মনে করো 50, এরকম পাশাপাশি, খুব একটা বেশি বড় ছোট না। তো এনারা দুইজনই এই বিষয়টা নিয়ে কাজ করে, দুইজনই সমানভাবে। তো ক্যালকুলাসের হচ্ছে তোমার কাজ কি এটা আমাদের আস্তে আস্তে একটু বুঝতে হবে, একবারই বলা যাবে না। বাট একটা সহজ কথা যদি আমি বলতে চাই তাহলে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করার জন্য আমাদের ক্যালকুলাসের প্রয়োজন হয়। তাহলে এর পারপাসটা কি? এর পারপাসটা হচ্ছে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন, সূক্ষ্ম পরিবর্তন। এই বাংলা একাডেমি মানে বানান সংশোধন করছে না? আমি দেখলাম ফেসবুকে সব এরকমভাবে লিখতেছে, গরু লিখবো নাকি গরু লিখবো। এই ব্যাপারটা আসলে খুব স্টুপিডিক একটা জিনিস। কারণ আমরা যখন ছোট ছিলাম, ছোট মানে মনে করো আমরা যখন ক্লাস 5-6-এ পড়তাম, বা ইভেন 9-10-এর কথাও বলবো, তখন কি হতো, তখন একটা চমৎকার সিস্টেম ছিল এবং সেটা মনে পড়ে এখন গা শিউরে ওঠে। আমাদের সিস্টেমটা ছিল কীরকম, যে 3 বানানে 1 মার্ক কাটা। মানে তুমি যদি একটা রচনা লিখতেছো মনে করো, এবং সেই রচনায় বানান ভুল যাচ্ছে, তো 3টা বানান যদি ভুল যায় তাহলে তুমি যে নাম্বার পাবা তার থেকে 1 নাম্বার কাটা যেত। তো দেখা গেল যে তোমার এম ইন লাইফ, এবং এটা বাংলা ইংরেজি বোধ ক্ষেত্রে এম ইন লাইফ মনে করো রচনা আসছে আমাদের ক্লাস 8-এ, যে তোমার এম ইন লাইফ রচনা লিখো। তেমন হতো আমাদের অনেক বন্ধুরা কী করতো, ওই এম ইন লাইফে দেখা যাচ্ছে তার নাম্বার পাওয়ার কথা হচ্ছে 8, 10-এর মধ্যে মনে করো মার্কিং নাম্বার পাবো হচ্ছে 8, কিন্তু সে নাম্বার পাইছে মনে করো -2। -2 কীভাবে পাইতো? তো এই এম ইন লাইফ লিখতে যে সে এত পরিমাণ বানান ভুল করছে, তো দেখা যাচ্ছে তার নাম্বার 3 বানানে 1 বাদ, 3 বানানে 1 বাদ করতে করতে তার নাম্বার চলে আসছে -2। তো আমাদের সময় এরকম অনেকে -5 পাইতো রচনাতে, বুঝছো? যে রচনা লিখছে, নাম্বার পাইছে -3, রচনায় নাম্বার পাইছে -5, এরকম হইতো। তো যাক, বাংলা একাডেমির আসলে এই ব্যাপার স্যাপারগুলো আমার কাছে একটু আজগুবি মনে হয়। স্পেশালি বানান নিয়ে এতটা মানে গবেষণা করার তো আসলে কোনো মানে আমি দেখি না। তারপরেও গরুর মতন থেকে কিছু একটা করতেছে হয়তো বা। আচ্ছা, এখন দেখো ক্যালকুলাস। এই ক্যালকুলাসের যে দুইটা ব্রাঞ্চ, এই দুটা ব্রাঞ্চের নাম আগে ভালো করে বুঝতে হবে। একটা ব্রাঞ্চের নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে, এবং আরেকটা ব্রাঞ্চের নাম হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর বাংলা হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ বা ব্যবকলন, ব্যবকলন, এই দুইটা নামই একে রাখা হয়। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের বাংলা হচ্ছে সমাকলন। ওকে, এর বাংলা হচ্ছে সমাকলন। এখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করার উদ্দেশ্য হলো এইটা দিয়ে কি বের করা হয়, কেউ যদি প্রশ্ন করে তোমাকে, তুমি এক কথা অ্যান্সার দিবা যে এইটা দিয়ে আমরা মূলত ঢাল বের করি, বা এটা দিয়ে আমরা ঢাল নির্ণয় করি। তাহলে এর কাজ হচ্ছে ঢাল নির্ণয় করা। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। ক্ষেত্রফল নির্ণয় করা। তুমি এই দুইটা জিনিসটাকে ভালো করে জাস্ট খেয়াল করো। সেটা হলো যে ঢাল কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে একটু পরে। ঢাল নির্ণয় করার জন্য আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। আর কখনো ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তখন আমাদের আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্য নিতে হবে।
এখন ক্ষেত্রফলটা কীরকম আমি তোমাকে যদি বলতে চাই, তুমি বলতে পারো যে ভাই ক্ষেত্রফল নির্ণয় তো সহজ। হ্যাঁ, মনে হতে পারে, কারণ তুমি যে ক্ষেত্রফলগুলো নিয়ে কথা বলো এগুলো হয়তো বা এরকম ত্রিভুজ বা মনে করো আয়তক্ষেত্র অথবা মনে করো ট্রাপিজিয়াম এরা। তো এই ধরনের রেগুলার আকৃতির যে বস্তুগুলো রয়েছে এদের ক্ষেত্রফল মানে বের করা অতটা ডিফিকাল্ট না। কিন্তু ধরো আমি তোমাকে এইরকম একটা ক্ষেত্রফল দিলাম, এরকম একটা ক্ষেত্রফল দিলাম, দিয়ে বললাম যে তুই এইটার ক্ষেত্রফল বের কর। এখন বলো তো এই ধরনের ক্ষেত্রফল বের করার কোনো ফর্মুলা তোমার কাছে কি আছে? আমার কাছে মনে হয় নাই। তো এরকম একটা আজগুবি টাইপের যে এরিয়া হবে এই এরিয়াগুলো বের করার সময় আমাদের আসলে এই ইন্টিগ্রাল ক্যালকুলাস এর দরকার হবে। মাঝে মাঝে আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন, আবার মাঝে মাঝে আমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাস এইটাকে নাম দেই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে দেখো অনেকগুলো নাম চলে আসছে কিন্তু আমাদের, তাই না? সো তোমাকে কেউ যদি কখনো বলে যে আমি অমুক স্যারের কাছে ডিফারেন্সিয়েশন পড়ি, তো এই ডিফারেন্সিয়েশন পড়া বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়া একই জিনিস। বা আমি মনে করো তোমাকে বললাম যে আমি আগামী ক্লাসে তোমাকে ইন্টিগ্রেশন পড়াবো, তাহলে ইন্টিগ্রেশন পড়ানো মানে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াবো। ওকে, আচ্ছা। তো এই দুইটার জাস্ট রিলেশনশিপ কেমন জানো? এরা হচ্ছে একজন আরেকজনের উল্টা, অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এরা জাস্ট একজন আরেকজনের অপোজিট। তাহলে তুমি এই কথাটা একটু খাতা থেকে লিখো। তুমি খাতাতে লিখো যে ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, কি বললাম লিখতে? যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ওকে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, বানান জন্য ভুল না যায়। আচ্ছা, তাহলে এইটা যদি এইটার উল্টা হয়, কথাটা খেয়াল করো, এইটা যদি এটার উল্টা হয় তাহলে আমাদের দায়িত্ব হলো যে কোনো একটাকে ভালো করে শেখা, তাহলে বাকিটা বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকে মূলত এই ডিফারেন্সিয়েশন নিয়ে কিছু কথাবার্তা বলবো বা কিছু বেসিক জিনিস আমি ক্লিয়ার করিয়ে দিব তোমার। আচ্ছা, প্রথমে আসা যাক আমরা এই ডিফারেন্সিয়েশনে যাওয়ার পূর্বে, কেমন, ডিফারেন্সিয়েশনে যাওয়ার পূর্বে কিছু ছোট ছোট জিনিস একটু নিজেদের মধ্যে আমরা একটু বিল করি। যেমন তোমরা নিশ্চয়ই ভ্যারিয়েবল, এটার বাংলা হচ্ছে চলক, এই শব্দটা শুনেছ। চলক মানে কি? চলক মানে হচ্ছে যে সাইকেল চালায়, তাই তো? যে সাইকেল চালায় সে কিন্তু চলক না। চলক মানে হলো যে এটা একটা রাশি যার মান পরিবর্তিত হতে পারে। তাহলে চলক মানে হলো পরিবর্তিত রাশি, পরিবর্তিত রাশি। যেমন ধরো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই মার্কারটার দাম কত, আমি মনে করে বললাম যে মার্কারটার দাম হচ্ছে এক্স টাকা, এক্স। ওকে, এক্স কথাটা যখন আমি বললাম তখন কি মিন করলো যে এই মার্কারটার দাম 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। কারণ হলো আমি এক্স যখন বলেছি এক্স এর মান 5ও হতে পারে, আবার এক্স এর মান কিন্তু 10ও হতে পারে। অর্থাৎ এক্স হচ্ছে আমাদের সেই পরিবর্তিত রাশি যার মান দেখো এই যে পরিবর্তিত হয়েছে। ওকে, আচ্ছা, এবার এই চলক দুই ধরনের হয়। এক ধরনের চলককে বলা হয় স্বাধীন চলক, যার মান ইচ্ছা মতন পরিবর্তন করা যেতে পারে, এবং আর এক রকম চলককে বলা হয় অধীন চলক, যার মান মূলত ইচ্ছা মতন পরিবর্তন করা যায় না, এর মানটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। যেমন আমরা একটা ফাংশনের কথা যদি চিন্তা করি, ফাংশন, যেমন ধরো আমি এরকমভাবে লিখলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, মনে করো বললাম এক্স প্লাস 8। ওকে, এটা একটা ছোট্ট একটা ফাংশন, কিন্তু এই ফাংশনে একটা জিনিস একটু খেয়াল করতে হবে। এফ এর মধ্যে বলো তো কে আছে? এফ এর মধ্যে এক্স তাও আছে না? তো এফ এর মধ্যে এক্স তাও মানে বোঝাবে এই যে এই এক্সটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। ক্লিয়ার? এই যে এই এক্সটা, এবং দেখো এই যে ওয়াই, এই ওয়াইটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করে। যেমন তুমি এখানে এক্স এর মান যদি 2 বসাও তাহলে ওয়াই এর মান কি তুমি 5 বসাতে পারবা? না, কিন্তু এক্স এর মান তুমি স্বাধীনভাবে যে কোনো কিছু বসাতে পারো, কোনো সমস্যা নেই। এক্স এর মান তুমি 2 বসাতে পারো, কিন্তু এক্স যদি 2 বসানো হয় তখন ওয়াই কত হবে? 8 প্লাস 2 মানে হবে ওয়াই এর মান হবে তখন কত? ওয়াই এর মান হবে হচ্ছে 10। বুঝতে পেরেছ?
অর্থাৎ এই ওয়াইটা এক্সের উপর নির্ভর করে, এই জন্য আমরা এই ওয়াইকে বলবো হলো অধীন চলক। এটাকে আমরা বলবো অধীন চলক। এখন এখানে আরো অনেকগুলো অধীন চলক আছে, আমি তোমাকে একটু বলি, তাহলে হয়তো বা খেয়াল করতে পারবা যে আর কারা কারা এখানে অধীন চলক আছে। একটু লক্ষ্য করো। প্রথমত ওয়াই, খেয়াল করো, ওয়াই এবং এফ অফ এক্স একই জিনিস না? খেয়াল করবা কিন্তু ওয়াইটাও যা, এফ অফ এক্সটাও কিন্তু তাই। আবার এক্স প্লাস এইট এটাও কিন্তু তাই, পুরা রাশিটা মানে গোটা রাশিটা। তাহলে ওয়াই যদি অধীন চলক হয়, অবশ্যই এফ অফ এক্স এটা অধীন চলক, অথবা এক্স প্লাস এইট এটা অধীন চলক। সো একটু লক্ষ্য করো আমি কি বলতে যাচ্ছি। আমি তোমাকে বলছি যে ওয়াই একটা রাশি, ওয়াই বলতে যা বোঝায় এফ অফ এক্স বলতেও কিন্তু তাই বোঝায়, আবার এক্স প্লাস এইট বলতেও কিন্তু ওই একই জিনিস বোঝায়। তাহলে ওয়াই যদি অধীন চলক হয়, তাহলে এফ অফ এক্স এটা অধীন চলক হবে, আবার এক্স প্লাস এইট এটাও কিন্তু অধীন চলক হবে। এফ অফ এক্স আর এক্স কিন্তু এক জিনিস না। এই এফ এর মধ্যে এক্স লেখা, এক্স মানে হচ্ছে স্বাধীন চলক, আর গোটা এফ অফ এক্সটা হচ্ছে অধীন চলক। তাহলে বলো তো, তোমাকে যদি কেউ প্রশ্ন বলে যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4, এই গোটাটা এটা কি স্বাধীন চলক নাকি অধীন চলক? কি অ্যান্সার দিবা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো, যে এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4, এই পুরা রাশিটা এটা কি স্বাধীন চলক নাকি অধীন চলক? আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাও। তাহলে এখন দেখো, এই ফাংশন কথাটা যখন আসে, ফাংশন এটা মানে কি? এটা মানে হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক, চলকের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্কটা অবশ্যই তোমার মানে জায়েজ সম্পর্ক হইতে হবে, না জায়েজ সম্পর্ক হলে হবে না। জায়েজ সম্পর্ক কথাটা মানে বোঝাচ্ছি যে এরকম হলে অবশ্য তোমার সমস্যা। যেমন ধরো ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স, তুমি এক্স এর মান বসায় দিলে হচ্ছে মনে করো -6, তো রুটের মধ্যে তো মাইনাস থাকতে পারে না, পারে না। তো এটা একটা মানে সম্পর্ক অবশ্যই, বাট এটাকে আমরা নাম দিই এরকম সংজ্ঞায়িত সম্পর্কটা। মানে হলো যে এইটাকে তুমি সংজ্ঞা দিতে পারো বা এটাকে তুমি হচ্ছে ডিফাইন করতে পারো। আচ্ছা, তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, অবশ্যই ইউ আর রাইট। এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4 এটা কিন্তু গোটাটা মিলে একটা অধীন চলক। ওকে, গোটাটা পুরো রাশিটা। বাট শুধুমাত্র এক্স যদি বলতাম, জাস্ট এক্স, এটা আমাদের স্বাধীন চলক। তাহলে আমরা চলকের ব্যাপারটা বুঝতে পারলাম যে চলক মানে হলো যে রাশিটার মান পরিবর্তিত হতে পারে সেটা, আর স্বাধীন চলক মানে যার মান ইচ্ছা মতন পরিবর্তন করা যায়, আর অধীন চলক মানে যার মানটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। আচ্ছা, চলকের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা ব্যাপার আসি আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে একটা ছোট্ট চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয়, এইরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা তীরের মতন দেখতে। আমরা এটা ভেক্টর চ্যাপ্টারে ব্যবহার করেছিলাম ভেক্টর প্রকাশ করার জন্য, কিন্তু এই চিহ্নটার আরও একটা কাজ আছে। এই চিহ্নটাকে বলা হয় ইংলিশে টেন্ডস টু। ওকে, এর বাংলা হচ্ছে নিকটতর। টেন্ডস টু মানে হচ্ছে নিকটতর। যেমন ধরো, তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে এক্স ইকুয়াল টু 3 মানে কি? রে ভাই, এটা কোনো প্রশ্ন হইল? এক্স ইকুয়াল টু 3 মানে এক্স এর আর কোনো মান নাই, এক্স এর শুধুমাত্র একটা মান আছে এবং সেই মান হচ্ছে 3। ওকে, এই কথাটা মানে কি বোঝাবে? যে এক্স এর মান শুধুমাত্র 3। কিন্তু যদি এমন লেখা হয় যে এক্স টেন্ডস টু 3, এটাকে কি পড়বা? এক্স অ্যারো 3 না, পড়বা এক্স টেন্ডস টু 3। তো এক্স টেন্ডস টু 3 কথাটা মানে হলো এক্স এর মান 3 হবে না। খেয়াল করবা, এক্স এর মান 3 হবে না, 3-এর কাছাকাছি যত মান আছে সব হইতে পারে। এটা মানে হলো, কথাটা খেয়াল করো, যে এক্স এর মান কেউ যদি প্রশ্নে বলে যে 3.001, এটা কি হতে পারে? অ্যান্সার হচ্ছে অফকোর্স, কারণ দেখো এই মানটা কিন্তু 3 না, এই মানটা কিন্তু 3-এর খুব কাছাকাছি একটা মান, কিন্তু 3 না। তাহলে এক্স টেন্স টু 3 মানে এক্স এর মান এটা হতে পারে। আরো জন মনে করো বললো যে কেন এটা কি দোষ করছে, 3.00 মনে করো 5, এটা হতে পারে না? অ্যান্সার হচ্ছে অফকোর্স এটা হতে পারে।
আরেকজন বললো যে আচ্ছা এক্স এর মান 3.00 মনে করলাম 01, এটা হতে পারে না? অ্যান্সার হচ্ছে অফকোর্স এটা হতে পারে। এরকম অসংখ্য মান আছে, রাইট? এরকম অসংখ্য মান আছে। আচ্ছা তোমাদের একটা জিনিস একটু বলি, তোমরা অসংখ্য বা চলমান চলমান বোঝানোর জন্য অনেক সময় এরকম এরকম দাও না, এটা কিন্তু রং, এটা করবা না। তুমি যখন কোনো একটা কিছু কন্টিনিউ আছে বা চলমান আছে এটা বোঝাবা, তখন তোমার দায়িত্ব হচ্ছে গুনে গুনে 3টা ফোঁটা দেওয়া পরপর, এইরকম। ওকে, গুনে গুনে 3টা ফোঁটা পরপর দেওয়া, এবং আরও যদি দিতে চাও তখন এই জিনিসটা আবার রিপিট করবে এরকমভাবে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা হচ্ছে এরকম। বুঝা গেছে? ওই আন্দাজে দিবা না কিন্তু, মানে ব্যাপারটা প্রথমে এরকম 3টা ফোঁটা দিব, এই যে এরকম 3টা ফোঁটা দিব, এই 3টা ফোঁটা দেওয়ার পর আবার যদি দিতে চাই তখন একটু দূরে আবার এরকম পরপর 3টা ফোঁটা দিব। এইটা হচ্ছে প্রপার ওয়েতে তুমি লেখার সিস্টেম। যেমন যে ধারা লিখতাম না আমরা, ধারা, যেমন মনে করো আমরা ধারা লিখলাম এরকম 1+3+5+7+ ডট 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 হবে না, প্রথমে 3টা ডট, গ্যাপ 3টা ডট, গ্যাপ 3টা ডট। হ্যাঁ, তুমি এরকম 2টা দিলেই মোটামুটি বোঝায় যে এটা চলমান জিনিস। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফেরত আসি, সেটা হলো যে এক্স টেন্ডস টু 3 মানে এক্স এর মান এইগুলা হইতে পারে। ওকে, 3.001, 3.005 এরকম হইতে পারে। আর একজন বললো যে কেন এরকম হতে পারে না, 2.99। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ 2.99 তো তোমার দেখো 3-এর কাছাকাছি। আবার বললো যে 2.9999, এটা হতে পারে না? অবশ্যই হতে পারে। আর একজন বললো 2.99997, এটা হতে পারে না? অ্যান্সার হচ্ছে পারে। তার মানে তুমি কি বুঝলা বলো তো? তুমি বুঝলা হচ্ছে এক্স টেন্ডস টু 3, এই কথাটা মানে বোঝাবে, কথাটা খেয়াল করো, এটা মানে বোঝাবে যে এক্স এর মান কখনোই 3 হবে না। ওকে, কিন্তু 3 এর নিকটতর বা নিকটবর্তী বা কাছাকাছি সমস্ত মান সম্ভব, সমস্ত মান সম্ভব। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় সমান সমান চিহ্ন ব্যবহার করব আর কোথায় নিকটতর ব্যবহার করব, অবশ্যই তুমি কিন্তু বুঝতে পারছো। বুঝেছ? আচ্ছা হ্যাঁ, অনেকে প্রশ্ন করছিল যে এক্স এর মান 2.99 হতে পারে কিনা। অবশ্যই হতে পারে, মানে 3-এর নিকটতর যত মান আছে। তাহলে এই এক্স ইকুয়াল টু 3 কথাটা খেয়াল করো, এইটা মানে এক্স এর একটা মাত্র মান, এর একটি মাত্র মান আছে। আর এক্স টেন্ডস টু 3 মানে এক্স এর অসংখ্য মান আছে, অসংখ্য মান আছে। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে আগে, যে আমরা কোথায় ইকুয়াল চিহ্ন দিব আর কোথায় আমরা এই টেন্ডস টু চিহ্ন দিব। বুঝেছো? তো এটার অ্যাপ্লিকেশন তুমি বুঝতে পারবে। বাট প্রথম কথা হচ্ছে এই অ্যারো চিহ্নটা দেখার পর তুমি এর তাৎপর্যটা বুঝতে হবে, যে এক্স টেন্ডস টু 3 মানে হলো এক্স এর মান কখনোই 3 হবে না, কখনোই হবে না, কিন্তু 3-এর নিকটবর্তী বা কাছাকাছি সমস্ত মান সম্ভব হবে। আচ্ছা, এবার এই টেন্স টুর পাশাপাশি আমি আরেকটা চিহ্ন তোমাকে একটু মনে করাই দিই, এটা তোমার জানার কথা। সেটার নাম হচ্ছে, এইরকম একটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে ডেল্টা, রাইট? এটাকে আরও একটা ভাবে ডাকা হয়, সেটা হলো এই যেরকম। ওকে, এই দুইটা চিহ্নকে আমরা বলি হচ্ছে আসলে ডেল্টা, ডেল্টা, অথবা এটাকে বলা হয় ডেল। এটা মূলত পরিবর্তন প্রকাশ করতে ব্যবহৃত হয়, পরিবর্তন প্রকাশ করতে আমরা ব্যবহার করি। যেমন ধরো তোমাকে যদি কেউ প্রশ্ন বলে যে ডেল এক্স, এভাবে লিখতে পারো, অথবা ডেল এক্স, এই দুটা জিনিস মানে কি? ডেল এক্স বা ডেল এক্স মানে বোঝাবে যে এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন। ক্লিয়ার? এক্স কতটুকু পরিমাণ পরিবর্তিত হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা এক্স। যেমন ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা তোমরা ক্লাস নোট তুলতেছো তো ভালো করে, যারা নতুন জয়েন করছো গ্রুপে, অনেকে দেখলাম নতুন ভর্তি হয়েছে বিকাশে, তারা অবশ্যই অবশ্যই ক্লাস নোট তুলবা, কিন্তু শুধু দেখার জন্যই না, অবশ্যই ক্লাস নোট তুলতে হবে। আচ্ছা, আর আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু থাকে না। ক্লিয়ার? সো ক্লাস নোটটা শেষে কিন্তু এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে, সুতরাং তোমার দায়িত্ব হলো ক্লাস টাইমের মধ্যে ভিডিওটা থেকে ক্লাস নোট তুলে ফেলা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ধরো এমনভাবে বলা হলো যে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এটা মানে তো বুঝতে পারছো যে এক্স এর পরিবর্তন 4, কোনো প্রবলেম নাই।
বাট ধরো তোমাকে যদি প্রশ্নে বলা হয় যে ডেল এক্স টেন্ডস টু সাপোজ 0, এইখানে একটা কাহিনী আছে। ডেল এক্স টেন্ডস টু 0 এই কথাটা মানে কি বোঝায়? এটা যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এইটা মানে কি, ডেল এক্স টেন্ডস টু 0 মানে ডেল এক্স এর মান শূন্য না, কিন্তু ডেল এক্স এর মান শূন্য না, ডেল এক্স এর মান শূন্যের খুব নিকটবর্তী বা খুব কাছাকাছি কিছু হবে। তাহলে এইটা কথার মানে হচ্ছে বোঝাবে যে এক্স এর পরিবর্তন, এটা মানে বুঝবো আমরা যে এক্স এর পরিবর্তন ক্লিয়ার, শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি, ওকে, শূন্যের কাছাকাছি। অর্থাৎ এইটাকে তুমি আর একটা নাম দিতে পারো, এটাকে বলতে পারো যে সূক্ষ্ম পরিবর্তন, অথবা আর একটা নাম দিতে পারো ক্ষুদ্র পরিবর্তন। এখন এই জিনিসটা একবার নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডেল এক্স টেন্ডস টু 0, এই যে ক্ষুদ্র পরিবর্তনটা বলা হচ্ছে, এই ক্ষুদ্রটা কতটুকু ক্ষুদ্র, মানে এটা কতটা ছোট। আমার ছোট তো একটা লিমিট আছে না, এটা ছোট করতেছে ছোট 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 ছোট, কত ছোট। তো নিউটন তখন একটা মজার অ্যান্সার দিয়েছিল। নিউটনকে যখন বলা হয়েছিল যে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষুদ্র কত ক্ষুদ্র, তখন সে অ্যান্সার দিছিল এরকম যে আপনি যতটা ক্ষুদ্র মনে করতে পারেন এরা তার থেকেও ক্ষুদ্র। কথাটা বুঝছি আমি কি বলছি? যে আপনি যতটা ক্ষুদ্র মনে করতে পারেন এটা তার থেকেও ক্ষুদ্র। যেমন ধরো তুমি বললা যে 0.0000000000001, তো এটা অবশ্যই এটা ক্ষুদ্র মান না? তাহলে আমি এটা বললাম যে ডেল এক্স টেন্ডস টু 0 মানে এক্স এর পরিবর্তন খুব ক্ষুদ্র, তাহলে আমি বললাম যে নিউটন সাহেব তাহলে ডেল্টা এক্স এর মান কি এইটা ধরা যেতে পারে? তখন নিউটন বললো যে না, তুমি যেটা ধরছো তার থেকে ছোট হইতে হবে। তাই বললাম ঠিক আছে, আমি আরেকটু ক্ষুদ্র ধরি, তাহলে আরও এরকম পয়েন্টের পরে 0 বাড়ালাম, পরে বললাম নিউটন সাহেব দেখেন তো হয়েছে কিনা। নিউটন বললো যে না হয়নি, এটা আরও ছোট করতে হবে। ওকে ফাইন, তাহলে আমি এরকম আরও ছোট করতেছি, আরও ছোট করতেছি, আরও ছোট করতেছি, আরও ছোট করতেছি। এবার বলো নিউটন সাহেব হয়েছে? নিউটন বলো যে না আরও হয়নি, আরও ছোট করো। তাহলে তুমি চিন্তা করো যে মানটা কত 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 ছোট, রাইট? অর্থাৎ ডেল এক্স টেন্ডস টু 0 এই কথাটা যখন তুমি কোথাও দেখবা, একটু পর থেকে দেখতে শুরু করবা, তখন বুঝবা যে ডেল এক্স এর মানটা এতটা কম, মানে তুমি যতটা চিন্তা করতে পারো এটা তার থেকেও কম। ওকে, ব্যাপারটা এরকম। অথবা পয়েন্টের পরে তুমি 1,00,000টা 0 দিয়ে তারপর 1 দিলা, এটা খুব ক্ষুদ্র একটা মান হলো না? ওই মানটাকে তুমি আসলে ডেল এক্স হিসাবে ট্রিট করতে পারো বা চিন্তা করতে পারো। আচ্ছা আচ্ছা, এখন আমাদের এই ডেল এক্স বা ফাংশন এইগুলা দিয়ে যে ঘটনাগুলো ঘটবে সেইগুলোতে আমরা একটু যাই এখন, যে ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিসটা আসলে কোথায় আছে, যে আমরা মূলত কি কি পড়বো ডিফারেন্সিয়েশনে। তাহলে এখন তুমি হেডিং দাও ডিফারেন্সিয়েশন এর বেসিক তো এ ভুল লিখছি আমি, TIATION, ডিফারেন্সিয়েশনের বেসিক। DIFF স্কুলের নাম চেঞ্জ করছে চিটাগাং, তাই কেজন লিখছে যে আমাদের স্কুলের নাম চেঞ্জ করা হয় নাই, চিটাগাং তাই আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করো, সেটা হলো ধরো আমি একটা ছোট একটা ফাংশন চিন্তা করি, ফাংশনটা হচ্ছে ওয়াই। আচ্ছা আমি এখানে লিখি, ধরো ফাংশনটা হচ্ছে ওয়াই। ও আচ্ছা, এক মিনিট, এখানে যাওয়ার আগে আর একটা ছোট্ট জিনিস তোমার জানতে হবে, সেটা হলো অপারেটর নিয়ে। এটা ঠিক আছে, হেডিং অপারেটর নিয়ে। এই অপারেটরের ব্যাপারটা একটু বলে নেই, আন্দার তুমি বুঝতে পারবে না। অপারেটর কথাটা মানে কি? অপারেটর মানে হলো যা অপারেট করে, রাইট? যা অপারেট করে। যেমন ধরো মানে এর নিজের কোনো ভ্যালু নাই, এর নিজের কোনো ভ্যালু নাই, কিন্তু কোনো মানকে পরিবর্তন করতে পারে,
পরিবর্তন করতে পারে। আসলে এগুলো সব কিন্তু তুমি ম্যাথমেটিক্স আবার পড়বা, বুঝছো? এখন বলতে পারো যে ভাই আমরা তো পড়বই, এটা আবার আমরা এখানে কেন পড়তেছি? এর মূল কারণ হলো এই ব্যাপারগুলো জানা ছাড়া তুমি গতিবিদ্যার প্রথম ক্লাসটাই কিছু বুঝতে পারবে না। ওকে? আর এগুলো সম্ভবত তোমার ফিজিক্স বইতে ভেক্টর চ্যাপ্টারে কিছু অংশে আছে, লাস্টের দিকে দেখবা। অথবা তোমরা যারা বই কিনেছো, আচ্ছা তোমরা কিন্তু ম্যাথ কেতাবুদ্দিনের বইটা ফলো করো, বুঝছো? কেতাবুদ্দিনের বইটা কিন্তু অনেক ভালো। আর যারা নতুন আসছো তারা অবশ্যই শাহজাহান তপনের একটা বই কালেক্ট করো, পুরাতন নতুন হলেই হবে, সেখান থেকে পড়বা। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। আচ্ছা, যা বলছিলাম সেটা হলো যে যার নিজের কোনো ভ্যালু নেই কিন্তু কোনো মানকে পরিবর্তন করতে পারে। যেমন ধরো সাইন, রাইট? তুমি যদি একজনকে বলো ভাই সাইন, তো সাইন মানে এর কোনো ভ্যালু নেই। বাট তুমি যখন সাইনের মধ্যে 30 ডিগ্রি নিয়ে এসো, তখন ইট রিপ্রেজেন্ট সামথিং, যে সাইন একটা অপারেটর, এই যেটা এই সাইন একটা অপারেটর, এবং এই অপারেটরটা 30 ডিগ্রির উপর কাজ করলে আমার মান হবে হচ্ছে হাফ, রাইট? মান হবে হচ্ছে হাফ। তারপর ধরো তুমি ধরলা হচ্ছে লগ লগ 10 10 4, এটা মানে কি 10⁴ এর উপর আমি 10 ভিত্তিক লগ অপারেট কাজ করাচ্ছি। তো এই যে লগ 10, এইটা মানে হলো আমাদের এটা কিন্তু একটা অপারেটর। তো এইটা মানে কিন্তু আমরা জানি যে এর মান হচ্ছে 4। 3 + 3 এর মানে হলো 6। এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন কিন্তু একটা অপারেটর। তাহলে এগুলো, এই অপারেটরগুলো মানে হলো এর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এরা যখন কারোর উপর কাজ করায় তখন আমরা মোটামুটি এইভাবে এদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই সাইন, কস, ট্যান, লন, লগ, এই সব কিছুর মতন একটা নতুন অপারেটর তুমি আজকে শিখবে। এই অপারেটরটার নাম, এটাকে আমরা বলবো হচ্ছে লিমিট অপারেটর। লিমিট, ওকে? লিমিট অপারেটর, লিমিট অপারেটর। এই লিমিট অপারেটরকে আমরা প্রকাশ করি হচ্ছে এইরকম 3টা লেটারের সাহায্যে, হুইচ ইজ কল্ড LIM অথবা LT। ওকে? তো তুমি যদি কোথাও LIM লেখা দেখো তাহলে বুঝবা সেটা হচ্ছে একটা লিমিট অপারেটর, এটার কাজ আমি বলতেছি একটু পরে। অথবা যদি LT লেখা দেখো তাও বুঝবা এটা হচ্ছে লিমিট অপারেটর। এই দুভাবেই তুমি আসলে লিমিট অপারেটরকে প্রকাশ করতে পারো। কেমন? এখন লিমিট অপারেটরের কাজ কি বা এটা কেন ব্যবহৃত হয় এইটা একটু খেয়াল করো। ধরো আমরা একটা ফাংশন চিন্তা করলাম যে y ইকুয়াল টু সাপোজ কেমন বলা যেতে পারে, সে x², এটাই ধরো তুমি। তো এটা কিন্তু বুঝতেই পারছো যে y ইকুয়াল টু x², এটা কিন্তু আমাদের x এর ফাংশন। এখন লিমিট কেমনভাবে কাজ করে এইটা আমি তোমাকে একটু বলে নিই। আমরা মাত্র টেন্স টু নামক একটা জিনিস বলছিলাম না? টেন্স টু যখন ব্যবহার করা হয় তখন আমাদের লিমিট অপারেটর কাজে লাগে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে x² - 9 ডিভাইডেড বাই x - 3, ওকে? এই মানটা বের করতে হবে, কথাটা খেয়াল করবা, এই মানটা বের করতে হবে যে যদি x = 3 হয়, আমি বললাম তবে মান কত, তবে মান কত? অর্থাৎ আমি এইটার মান বের করব x এর মান 3 বসায়। তো দেখো x এর মান 3 বসালে কত হবে? ওপরে হবে 3² - 9। 3² - 9 মানে কি 9 - 9। তো 9 - 9 মানে কি 0 চলে আসছে না উপরে? কথাটা বুঝছো আমি কি বলছি? দেখো 3 বসানো হচ্ছে, তাহলে 3² - 9 আর নিচে হবে 3 - 3। তাহলে 9 - 9 বাই 3 - 3, মানে ব্যাপারটা দেখতে 0/0 না? তো 0 0 কি কাটাকাটি করে 1 লিখবা না? কিন্তু এই 0/0 এই জিনিসটাকে আসলে আমরা বলি হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড এর বাংলা হচ্ছে অনির্ণেয়। ওকে? এটার নাম নির্ণয় করা যায় না, অনির্ণেয়। 0/0, ওকে? এটা হচ্ছে অনির্ণেয়। তাহলে লক্ষ্য করে দেখো এই ধরনের ক্ষেত্রে x এর মান এক্স্যাক্টলি 3 হলে এই মানটা বের করা যায় না। বাট x এর মান যদি 3-এর খুব নিকটতর হয় বা খুব কাছাকাছি হয় তখন তুমি কিন্তু এর মানটা হয়তো বা বের করে ফেলতে পারো। সেটা কিভাবে? সেটা হলো ধরো তুমি এমন লিখলে, খেয়াল করবা যে লিমিট x টেন্ডস টু 3 x² - 9 ডিভাইডেড বাই x - 3। এই কথাটা মানে দেখো লিমিট অপারেটরটা দেখতে কেমন এটা একটু ভালো করে বুঝো। এই যে লিমিট অপারেটরের নিচে এরকম দুইটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, আবার এইখানে একটা বক্স আছে। এই বক্সগুলো কোথা থেকে আসছে? বাচ্চাকালে এরকম আমাদের বক্স থাকতো না? ধরো একটা বক্স +3 = 7, তাহলে বললাম এই বক্সে কত বসবে?
তো এই বক্সে বসবে হচ্ছে 4, তাই না? 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়। তার মানে দেখো এই প্লাস অপারেটরের দুই সাইডে দুইটা বক্স থাকে, এই বক্সের মধ্যে যারা বসে এদের যোগ করে আমি একটা রেজাল্ট লিখতে পারি। ঠিক ওরকম দুইটা বক্স এখানে বসছে। তাহলে লিমিট অপারেটরের এই বক্সে কে বসবে? প্রথম বক্সে এই বক্সে বসবে হচ্ছে স্বাধীন চলকের আমরা এটাকে বলি হচ্ছে সীমাস্থ মান অথবা নিকটতর মান। এই সীমাস্থ মান বা নিকটতর মান এই দুটো শব্দ কিন্তু সেম, মানে এখানে টেন্স টু থাকবে আর কি। সহজ কথা এখানে থাকবে হচ্ছে টেন্স টু। এই দেখো এই জিনিসটা এক্স টেন্স টু 3, এই এক্স টেন্স টু 3 এইটা বসছে আমাদের এই প্রথম বক্সে, বুঝতে পারছো? এরপরে এই যে সেকেন্ড বক্সটা, এই বক্সে বসবে হচ্ছে আমাদের অধীন চলক। একটু খেয়াল করো ভালো করে তাহলে। লিমিট এখানে বসবে হচ্ছে আমাদের নিকটতর মান বা সামথিং টেন্স টু 3 বা 4, আর এই বক্সে বসবে আমি যার মানটা বের করতে চাচ্ছি। অর্থাৎ আমার এখানে দেখো এই যে এইটুকু হচ্ছে প্রথম বক্সটা, এই যে এইটুকু, আর এই গোটাটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বক্সটা, বুঝতে পারছো? সো এই হচ্ছে লিমিট অপারেটরের স্ট্রাকচার। এখন তুমি এই মানটা বের করবা, সেটা কিভাবে করবা তাহলে? এরপরে দেখো কি লিখবা, লিমিট এক্স টেন্স টু 3, এরপরে এক্স স্কোয়ার মাইনাস 9 আছে। তো এক্স স্কোয়ার মাইনাস 9 এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি লিখতে চাও তখন এমন লিখতে পারো, এক্স মাইনাস 3 বা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে অলরেডি আমাদের এক্স মাইনাস 3 আছে। একটু খেয়াল করো তো। এরপরে দেখেই তোমার কাছে মনে হচ্ছে কি, যে লব এবং হর, ওকে, লব এবং হর। আচ্ছা, একজন জন প্রশ্ন করছো যে অনির্ণেয় আর অসংজ্ঞায়িতর মধ্যে পার্থক্য, কাছে এটা বলবো একদিন, কোনো একদিন। আচ্ছা, এই এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 3 এখান থেকে এগুলো বাদ যাবে না? অফকোর্স বাদ যাবে। কিন্তু বাদ যখন তুমি দিতে যাও, মানে এই দুটাকে যখন এরকম ঘ্যাচ ঘ্যাচ করে কাটতে শুরু করবা, তখন তোমাকে একটা কথা মনে রাখতে হবে। কি কথা মনে রাখতে হবে জানো? যে এক্স এর মান কখনোই 3 হওয়া যাবে না। কথাটা বুঝছো? এই কথাটা কোথাও না কোথাও লেখা থাকতে হবে। এইটা যদি লেখা না থাকে তুমি জীবনও কখনো এটা কাটতে পারো না। কেন কাটতে পারো না জানো? কারণ এক্স এর মান যদি 3 হয়, খেয়াল করো, এক্স এর মান যদি 3 হয় তাহলে এটা কি 3 মাইনাস 3 মানে 0, নিচে হবে 3 মাইনাস 3 মানে 0। তুমি 0 0 কেটে দিলে না পুরোপুরি? কথা বুঝছো আমি কি বলছি? এক্স এর মান যদি 3 হয় তাহলে তুমি কিন্তু 0 0 কেটে দিছো। সুতরাং এইটা কাটার শর্ত হচ্ছে এক্স এর মান 3 হওয়া যাবে না। দেখো তো কোথাও এখানে কি লেখা আছে যে এক্স এর মান 3 হওয়া যাবে না? কোথাও কি লেখা আছে? খেয়াল করো তো, মনে হয় আছে, এইখানে আছে, দেখো এইখানে, এই যে এক্স টেন্স টু 3। কি বলছিলাম? এক্স টেন্স টু 3 মানে হলো এক্স এর মান কখনোই 3 হবে না, বাট 3-এর নিকটতর যত মান আছে সব কিছু হইতে পারে। সুতরাং এখানে আমাকে পারমিশন দিয়ে দিছে যে আমি এই দুটাকে কেটে দিতে পারি। বাট এইটা যদি না দেওয়া থাকতো তখন যেটা কাটতে গেলে তোমাকে এই কথাটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হতো যে এক্স এর মান 3 হওয়া যাবে না, বুঝতে পারছো? তাহলে এই কথাটা মানে হলো এক্স এর মান 3 না, বাট 3-এর নিকটতর যে কোনো মান কিন্তু হতে পারে। তাহলে এগুলো কাটাকাটি করার পরে এবার কি থাকবে? এবার থাকবে লিমিট এক্স টেন্স টু 3, আর থাকছে আমাদের শুধুমাত্র এক্স প্লাস 3। এখন এই কথার মানে হলো যে আমি এক্স প্লাস 3 এর মান বের করব যখন এক্স এর মানটা 3-এর খুব কাছাকাছি। কিরকম? যেমন তুমি 3-এর খুব কাছাকাছি একটা মান মনে করো, ধরো 2.999999। এই মানটা যদি আমি বসাই, এই মানটা কি 3-এর নিকটতর একটা মান না? তাহলে তুমি এখন মনে মনে কি করবা? এক্স এর মানটা এইরকম একটা কিছু বসাবা। তো এক্স এর মানটা যদি 2.9999 বসাও, তখন বলো তো গোটা মানটা কত হবে? 3 প্লাস এইটা মানে 5 পয়েন্ট, কথাটা খেয়াল করো, 5.99999999 এরকম হলো না? তার মানে এর সাথে যদি তুমি 3 যোগ করে দাও, এর সাথে যদি তুমি 3 যোগ করে দাও, তখন তোমার রেজাল্ট আসতেছে 5.99999। তো এই মানটা দেখো তো 6-এর খুব কাছাকাছি না? এটা কিন্তু 6-এর খুব কাছাকাছি। তার মানে তুমি এই জিনিসটাকে বলতে পারো যে এইটার নিকটতর মান বা সীমাস্থ মান এটা হচ্ছে 6। সো এই জন্য এর পরবর্তীতে তুমি এটাকে কি করবা? জাস্ট ইকুয়াল টু 6 লিখে দিবা, আর কোনো কাজ নাই। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেল। কি ঘটলো? যে এক্স এর আমি মান 3-এর নিকটতর যত ইচ্ছা বসাতে পারি, যেমন ধরো 2.99999 বা 3.00001,
তুমি যাই বসাও না কেন, দুইটা যোগ করে যে মানটা পাবা সেটা কিন্তু ছয়ের খুব কাছাকাছি বা নিকটতর মান পাওয়া যাবে। এই জন্য ছয় কিন্তু এক্স্যাক্ট মান না, এই ছয়কে আমরা বলি হচ্ছে লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু, অথবা এর বাংলা তুমি লিখতে পারো যে সীমাস্থ মান। সীমাস্থ মান মানে হলো এটা প্রায় এই মানটা, প্রায়, বাট ছয়ের থেকে অনেক বড় না, এটা ছয়ের থেকে অথবা খুব সামান্য ছোট বা খুব সামান্য পরিমাণ বড়। বুঝতে পেরেছো? সো তোমার কথা হচ্ছে যে যখন তুমি লিমিট অপারেটরটা দেখবা তখন লিমিট অপারেটরকে ঠিক এভাবেই তোমার ব্যবহার করতে হবে। তাহলে আমি আশা করি যে লিমিটের অ্যাকচুয়াল প্রয়োগটা মনে হয় তুমি বুঝতে পেরেছো যে কীভাবে লিমিটটাকে আমরা আসলে কাজে লাগাই। আচ্ছা, এবার আমরা যে ফাংশনটা নিয়েছিলাম আমরা এই ফাংশানে একটু ফেরত আসি, এই ফাংশনটাতে, কেমন? তাহলে লিমিটে কথাটা খেয়াল করো, লিমিটের লাস্ট যে লাইনটা থাকবে, শেষ লাইন, শেষ লাইনে কিন্তু লিমিট দেওয়ার দরকার নাই, শেষ লাইনের আগের লাইনটাতে লিমিট থাকবে, আর এখানে মনে মনে মানটা বসিয়ে যে অ্যাপ্রক্সিমেট মানটা আসবে ওইটাকে তুমি এখানে লাস্টে লিখে দিবা। কেমন? যেমন ধরো তোমাকে যদি আমি প্রশ্ন বলতাম যে লিমিট এক্স টেন্স টু 2, আমি বললাম যে এক্স প্লাস 6, তো এইটা মানে কি জানো? এক্সের মান 2-এর খুব কাছাকাছি যদি বসানো হয় তাহলে পুরা মানটা বলো তো 8-এর কাছাকাছি হয়ে যায় না? তো এই জন্য আমরা এটাকে নিচে লিখে দিব হচ্ছে 8। লিমিট টিমিট দেওয়ার দরকার নেই, লিমিট তো আগ পর্যন্তই ছিল। 8 মানে হলো যে এই এক্স প্লাস 6-এর সীমাস্থ মান বা নিকটতর মান এটা হচ্ছে আমাদের 8। ওকে, এখন ধরো আমি এই ফাংশনটা একটা কাজ করি, এটাকে একটু অন্যভাবে লিখি। অন্যভাবে মানে হলো ধরো আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এই এফ অফ এক্সের মান হলো এক্স স্কোয়ার। এখন বলো তো আমি এক্সের মান যদি সামান্য পরিবর্তন করি, খুব সামান্য, তাহলে ওয়াই পরিবর্তন হবে না? কতটুকু পরিবর্তন করব? ধরো আমি এক্সের মান বললাম যে আমি ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তন করব। ওকে, খেয়াল করো, আমি এক্সের মান এক্স প্লাস ডেল্টা এক্স লিখব। যদি আমি এইটা লিখি, ওকে, যদি আমি এইটা লিখি তাহলে আমার ওয়াই এর মানটা ডেফিনেটলি দেখো তো চেঞ্জ হয়ে যাবে না? ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে কিন্তু হবে হচ্ছে ওয়াই ড্যাশ, আর তখন এখানে হবে এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার। এই কথাটা মানে প্রথমে হচ্ছে যে আমি এক্সের মান যদি চেঞ্জ করে ফেলি, খেয়াল করো, এক্সের মান যদি পরিবর্তন করে ফেলি তাহলে ওয়াই এর মানও কিন্তু পরিবর্তন হয়। তো আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই ওয়াই এর পরিবর্তন কতটুকু হয়েছে আমাকে বলো, অর্থাৎ আমি এখানে ডেল্টা ওয়াই বের করব। তো ডেল্টা ওয়াই মানে কি? ওয়াই এর শেষ মান মাইনাস ওয়াই এর আদিমান, এর আছে আমাদের ডেল্টা ওয়াই, শেষ মান মাইনাস আদিমান। ওকে, শেষ মান মাইনাস আদিমান, তাহলে দেখো শেষ মান আমাদের হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার, এটা হচ্ছে শেষ মান, মাইনাস আদিমান হচ্ছে এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের জন্য এই ডেল্টা ওয়াই মানে, ডেল্টা ওয়াই মানে। আবার তুমি এখান থেকে ডেল্টা এক্সও কিন্তু চাইলে বের করে ফেলতে পারো। ডেল্টা এক্স, ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স হবে এক্স এর শেষ মান, তো এক্স এর শেষ মান তো এটা, অর্থাৎ এক্স প্লাস ডেল এক্স, এটা হচ্ছে এক্স এর শেষ মান মাইনাস এক্স এর আদিমান তো এক্স, অর্থাৎ এটা শুধুমাত্র থাকবে হচ্ছে ডেল্টা এক্স। তাহলে দেখো তো এইটুকু হচ্ছে ওয়াই এর পরিবর্তন, এই যে এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ক্লিয়ার? আর এই যে ডেল্টা এক্স এটা হচ্ছে আমাদের এক্স এর পরিবর্তন, এটা হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে বলো তো কেউ যদি তোমাকে প্রশ্ন করে এরকম যে ভাই আমি ডেল্টা ওয়াইকে যদি ডেল্টা এক্স দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে? ডেল্টা ওয়াইকে ডেল্টা এক্স দিয়ে তুমি যদি ভাগ করে ফেলো, এটা মানে কিন্তু একটা পরিবর্তনের হার নির্দেশ করে, রাইট? এইটা মানে হলো যে এক্স এর সাপেক্ষে, কথাটা খেয়াল করো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, পরিবর্তনের হার। এখন এখানে ডেল এক্স এর মান কত হবে তার কিন্তু কোনো লিমিটেশন নাই, মানে ডেল এক্স এর মান কমও হতে পারে আবার বেশিও হতে পারে। যেমন ধরো একজন বললো যে ডেল এক্স এর মান ইকস টু হচ্ছে, আমি ধরলাম 2, তো ভেরি গুড, ডেল এক্স এর মান 2 হতে পারে। তোমরা কি নিয়ে কথা বলতেছো? কেউ কেউ কিছু বুঝতে পারো নাই তাই?
আচ্ছা, একজন লিখছে যে 2.8টা তো 3-এর কাছাকাছি না, মানে টেন্স টু থাকা মানে হচ্ছে খুব ক্লোজ আর কিছু বসাবা, খুব ক্লোজ আর কিছু। তুমি বলো না 3 কোটি আর 2.8 কোটি কি সেম? না মনে হয়। কিন্তু আমি যদি বলি যে 3 কোটি আর 3.000000000000001 কোটি, এই দুইটা কিন্তু সেম অলমোস্ট বলা যাবে। ক্লিয়ার? সুতরাং 3 কোটি আর 2.8 কোটি সেম না? বাট তুমি যদি বলো যে 2.9999999999999 এই 3 কোটি এবং এই মানগুলো সবাই কিন্তু অলমোস্ট কাছাকাছি। বাট তুমি যদি বলো যে না ভাই আমি 2.6 কোটি লিখবো, তো বলো তো কোথায় 3 কোটি আর কোথায় 2.6 কোটি সেম হবে? অ্যান্সার ইজ নো। সুতরাং একটু বুঝে শুনে বলতে হবে যে খুব কাছাকাছি মান হওয়া লাগবে, খুব কাছাকাছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এইখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করা হচ্ছে, দ্যাটস ভেরি ফাইন। কিন্তু এখানে কিন্তু কোনো রেঞ্জ বা কোনো লিমিটেশন নাই যে আমার ডেল্টা এক্স এর মান, কথাটা খেয়াল করো, যে ডেল্টা এক্স এর কোনো লিমিট নাই, কোনো লিমিট নেই। লিমিট নেই মানে হচ্ছে যে ডেল্টা এক্স কত হবে, এটাকে 2 হবে নাকি 10 হবে নাকি 1 কোটি হবে নাকি 10 কোটি হবে, এরকম কিন্তু কোনো স্পেসিফিক সীমা নেই। তো আমরা এই জিনিসটার মধ্যে একটা কন্ডিশন ঢুকাতে চাই। কন্ডিশনটা কেমন জানো? ধরো আমি বললাম, আচ্ছা ভালো ভালো কথা, আমরা ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স এই মানটাই বের করব। ওকে, এই অনুপাতটাই বের করব, কোনো সমস্যা নেই। কিন্তু একখানা শর্ত হচ্ছে এই যে আমাদের ডেল্টা এক্স আছে না, এই ডেল্টা এক্স এর মানটা খুবই খুবই ক্ষুদ্র হবে। কথাটা দেখো, তুমি লেখাটা বুঝতে পারছো কিনা? এই যে লিখলাম, এটা মানে কি বোঝাচ্ছে জানো? এটা মানে বোঝাচ্ছে, কথাটা খেয়াল করো, যে ডেল এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, ওকে, ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার। ক্লিয়ার? যে এক্স এর যদি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে এই ওয়াই এর পরিবর্তনের হারটা কত হবে? এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বলতে কত ক্ষুদ্র পরিবর্তন বলো তো? ওই যে বলছিলাম না যে ডেল্টা এক্স এর মান টেন্ডস টু 0, এইটা লেখা মানে ডেল্টা এক্স বা এক্স এর পরিবর্তন শূন্যের একদম কাছাকাছি। কত কাছাকাছি? তুমি যতটা ছোট মনে করতে পারো, এটা তার থেকেও ছোট। ক্লিয়ার? মানে ডেল এক্স এর মানটা অনেক ক্ষুদ্র, যত ক্ষুদ্র ভাবতে পারো এটা তার থেকেও ক্ষুদ্র। তো এই কথাটা মানে কি, আমি অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন বের করতেছি না? কথাটা খেয়াল করো আমি কি বলতেছি। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ কোনো সূক্ষ্ম পরিবর্তন হয় নাই। কিন্তু যখন তুমি এর মধ্যে ডেল এক্স টেন্স টু 0 ঢুকাই দিলা, তখন এটা বোঝাচ্ছে যে আমি এই অনুপাতটা বের করতেছি কিন্তু খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। ওকে, তো দেখি আমরা মানটা কত হয় কেমন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি লিখে ফেলো লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই। তো ডেল ওয়াই জন্য কত পাইছিলাম আমরা? আমরা ডেল ওয়াই পাইছিলাম হচ্ছে কোথায় জানো? এই যে এইটুকু। তাহলে তুমি এইটুকু বসায় দাও, এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে আছে আমাদের জন্য হচ্ছে ডেল্টা এক্স। দেখো তেমন বলা যাবে না? মনে হয় যাবে। অর্থাৎ এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা উপরে আর নিচে আছে ডেল এক্স। তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু 0, এবার এটাকে বসায় ফেলো, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস আছে আবার এক্স স্কোয়ার, আর নিচে কিন্তু আছে আমাদের ডেল্টা এক্স। কথাটা বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার বাদ। ক্লিয়ার? ওপরে তুমি একটা কাজ করো, ডেল্টা এক্সকে কমন নিতে পারো মনে হয়। তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু 0, ওপর থেকে যদি ডেল এক্স কমন না হয় কত থাকবে বলো তো? 2x প্লাস ডেল এক্স, আর নিচে আমরা পাবো হচ্ছে ডেল এক্স। কথা বুঝতে পারছো? মানে ডেল এক্স কমন নেওয়ার পর 2x প্লাস ডেল এক্স, আর নিচে আছে হচ্ছে ডেল এক্স। তাহলে দেখো আমাদের ডেল এক্স কিন্তু কাটাকাটি গেল। কিন্তু কাটাকাটি করার সময় একটা কথা থাকতে হবে যে ডেল এক্স কখনো শূন্য হওয়া যাবে না। ডেল এক্স কখনোই শূন্য হওয়া যাবে না। বলো তো এই কথাটা কোথাও কি লেখা আছে?
যে ডেল এক্স কখনো শূন্য হতে পারবে না? আচ্ছা, মনে হয় কোথায় লেখা আছে জানো? এই দেখো, এই যে ডেল এক্স টেন্ডস টু জিরো, এইটা মানে হলো ডেল এক্স এর মান শূন্যের অনেক কাছাকাছি হতে পারে, কিন্তু কখনোই শূন্য হতে পারে না। সো তুমি অবশ্যই এই ওপর আর নিচের ডেল এক্সকে কাটাকাটি করে দিতে পারো। তাহলে এরপরে কি থাকবে? এরপরে থাকবে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, আর কি আছে? 2x প্লাস ডেল এক্স। ওকে, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু ফাংশন নিয়েছিলাম এক্স স্কোয়ার, রাইট? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এই ফাংশনে আমরা কি বের করতেছি? এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, সরি ডেল এক্স না, এটা এক্স হবে, এটা এক্স হবে। ওকে, এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার বের করতেছে। ওকে, এই কথাটা মানে বোঝাবে, যে এই কথাটা মানে বোঝাবে, খেয়াল করো, এই পুরো জিনিসটা মানে বোঝাবে যে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বোঝানো হচ্ছে। তো ওই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে। ওকে, তাহলে দেখো তো, এখন এই 2x হচ্ছে অনেক বড় একটা মান, আর ডেল এক্স অনেক ক্ষুদ্র একটা মান। তো তুমি মনে করতে পারো যে এটা হচ্ছে সাগর। ওকে, এটা মনে করো সাগর, আর এইটা মনে করো 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি, তাহলে বলো তো, সাগরের মধ্যে যদি তুমি 1 গ্লাস পানি ঢেলে দাও অথবা 1 গ্লাস পানি তুলে ফেলো, সাগরের উচ্চতার কি কোনো পরিবর্তন হবে? অ্যান্সার ইজ নো, নাথিং উইল হ্যাপেন। তো এই ব্যাপারটা হচ্ছে তাই। তার মানে তুমি ডেল এক্স এর মানটা এখন মনে মনে শূন্যের খুব কাছাকাছি কিছু যদি বসাও, 2x এর সাথে ওই মানটা যোগ করো বা বাদ দাও, আলটিমেটলি খুব একটা কিছু আসা যাবে না। তার মানে এই মানটার ক্লোজড বা অ্যাপ্রক্সিমেট মান বা সীমাস্থ মান এটা হচ্ছে 2x। কথাটা বুঝতে পারছো? এই মানটা হচ্ছে 2x। সো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হলো, খেয়াল করো, আমি একটু জাস্ট তোমাকে গোড়া থেকে একটু রিভিউ করাই দিচ্ছি জিনিসটা, যে আমরা তখন ধরে কি বের করলাম। আমরা প্রথমে বলছিলাম, কথাটা খেয়াল করো, আমরা প্রথমে বলছিলাম যে আমাদের ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা আমাদের ফাংশন, কেমন? তো আমি এখান থেকে কি বের করছি? এখান থেকে আমি বের করছি হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটা বের করছি। ক্লিয়ার? কোন শর্তে? শর্ত হচ্ছে এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এই শর্তে। তো এই শর্তে যখন আমি এটা বের করলাম, আমি দেখলাম আমার মানটা আসছে হচ্ছে 2x। অর্থাৎ এই ফাংশনে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এই অনুপাতটা নিলে আমরা 2x পাবো। তো এই যে কথাটা না, এই কথাটা এত বড় আকারে না লিখে আমরা এটাকে একটু ছোটোভাবে লিখতে পারি। ছোটোভাবে মানে কেমন জানো? এটাকে এইভাবে লেখা হয় যে ডি ডিএক্স অফ ওয়াই। এই কথাটা এবং এই কথাটা সেম। এই ডিডিএক্স এইটাকে আমরা নাম দিই হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। অপারেটর, এই কথাটা মানে, কথাটা খেয়াল করো, তুমি যদি এই লিমিটটুকু না দাও, এটুকু মনে করো নাই, দেন ইট মিনস নাথিং। এটা মানে হলো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার নির্ণয়, এর যে কোনো কিছু হতে পারে মানটা। কিন্তু তুমি যখন এখানে বলেই দিলা যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এটা মানে বোঝাচ্ছে যে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করা হচ্ছে, আর সেই মানটা হচ্ছে 2x। ক্লিয়ার? আর এই কথাটাকে একটু সহজ করে এভাবে লেখা হয়, এটাও যা এটাও তাই। এটাকে তুমি লিখবা ডিডিএক্স অফ ওয়াই। এটাকে অনেক বইতে এভাবেও লিখে থাকে, দেখবা যে ডিওয়াই উপরে আর নিচে হচ্ছে ডিএক্স। এটা কিন্তু লব বাই হর এভাবে চিন্তা করবা না। আবার বলতেছি, এটা কিন্তু লব বাই হর এরকম চিন্তা করা যাবে না যে এটা হচ্ছে লব বাই হর, এটা কিন্তু কখনোই তুমি ভাববা না। ক্লিয়ার? এই যে এই কথাটাকে তুমি পড়বা হচ্ছে ডি ডি এক্স অফ ওয়াই। মানে কি পড়তে হবে এটাকে? এটাকে পড়তে হবে ডি ডি এক্স অফ ওয়াই। ওকে, এটা পড়তে হবে ডি এক্স অফ ওয়াই। এবং এইটা মানে স্বাধীন চলকটা হচ্ছে এক্স, নিচে যেটা থাকবে সবসময় এটা হচ্ছে স্বাধীন চলক। তার মানে আমাদের এখানে এই যে এক্স নামক যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এক্স, এইটাকে আমরা বলবো হচ্ছে মূলত এটা স্বাধীন চলক। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, ওয়াই এর মান কত ছিল? ওয়াই এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার। সো আমরা এই যে কাজটা করলাম লিমিট দিয়ে, এটাকে বলা হয় মূল নিয়মে, কথাটা খেয়াল করো, এটাকে বলা হয় মূল নিয়মে, যে লিমিট দিয়ে যেটা করলাম মূল নিয়মে অন্তরীকরণ। সো তুমি কি লিখতে পারবা? লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো
ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে তুমি তাইলে এভাবে লিখতে পারবা যে ডিডিএক্স অফ ওয়াই। আর আমাদের এক্ষেত্রে ওয়াই এর মান কত ছিল? এক্ষেত্রে ওয়াই এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার, এবং ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এই মানটা আমরা পেয়েছিলাম 2x। মূল নিয়মে কিন্তু আমরা এটা পাইছি। এই 2x বলতে কি বোঝায়, তাৎপর্য কি, এটা আমি তোমাকে নেক্সট ক্লাসে বলবো। বাট তোমার ছোট্ট একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে যে আচ্ছা এই কথাটার মানে হলো যে আমি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করেছি, অন্তরীকরণ করা হলো। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার হোমওয়ার্কটা বেশ মজার। হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমি যে ফাংশনটা দিয়েছি এটা তোমার হোমওয়ার্ক এখন, যে তুমি মূল নিয়ম মানে যেভাবে আমি দেখালাম যে কিভাবে এখান থেকে এটা আসছে, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার 4-কে তুমি অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করতে হবে। ক্লিয়ার? মূল নিয়মে মানে লিমিট ব্যবহার করে এক্স টু দি পাওয়ার 4-কে তুমি হচ্ছে অন্তরীকরণ করবে, এবং সেটা তুমি অবশ্যই ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবে। কেমন? তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আর এই ভিডিওটা আমি রাখবো আজকে, সমস্যা নেই, আমাদের ডিফারেন্সিয়েশনের যে ক্লাস ভিডিওটা হলো আজকে, কারণ যাতে পরবর্তী তুমি না বুঝতে আবার দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার কি দাঁড়াচ্ছে? আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছে হচ্ছে তুমি অবশ্যই কি যারা সলভ করে গ্রুপে পোস্ট করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকেও তোমাদের সেম টাইমে ক্লাস থাকবে, আর ক্লাস টাইমটা তোমরা তো মনে হয় জানো যে শনি, সোম, শুক্রবার আমাদের সকাল 10:30 থেকে 11:30, এটা আমাদের ক্লাস টাইম। ওকে, টাটা।